বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমি যুক্ত হয়েছি। আমাদের আলোচনায় আজকে থাকবে প্রথম পত্রের অষ্টম অধ্যায়, অর্থাৎ পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। তো পিরিয়ডিক মোশন আসলে গতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা এতদিন যে সরল রৈখিক গতি বা রৈখিক গতি পড়ে এসেছি, নিউটনের গতিসূত্রগুলো ব্যবহার করেছি, সেখান থেকে তাদের ত্বরণ, সরণ, বেগ, বল, শক্তি এগুলো একে একে আমরা হিসাব করেছি। ঘূর্ণন গতিও দেখেছি আমরা। সেই সব গতিগুলোর প্রকারভেদের মধ্যে একটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতিও এক ধরনের ঘূর্ণন গতি, কারণ যখন কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষের চতুর্দিকে ঘুরতে থাকে তখন তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। এখন এই ঘূর্ণন যদি এমন হয় যে প্রত্যেকটা ঘূর্ণনের জন্য একই সময় লাগছে, অর্থাৎ কোনো বিন্দু বা অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান কোনো বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুতে ফিরে আসছে, তাহলে আমরা এটা অন্যভাবে বলতে পারি যে সমস্ত ঘূর্ণনশীল বস্তুগুলোর প্রত্যেকটা ঘূর্ণনে একই সময় লাগে সেইগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতিও এক ধরনের ঘূর্ণন গতি। তো এই চ্যাপ্টারটা আমরা পর্যায়বৃত্ত গতির আলোচনা করব। এখানে যে জিনিসগুলো আমরা পাবো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে, তার সমীকরণ, তার ব্যবকলনীয় সমীকরণ, তারপরে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুকণার সরণ, ত্বরণ, বেগ, বল এবং কৌণিক বিভিন্ন প্যারামিটার যেগুলো আছে, দশা, বিস্তার, কৌণিক কম্পাঙ্ক, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা হয়ে উঠে আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে আলোচনা করব যে এই পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর ক্ষেত্রে বা এই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে শক্তির বণ্টনটা কেমন হয়, অর্থাৎ এর বিভিন্ন বিন্দুতে মোট শক্তির পরিমাণগুলো কেমন। সরল দোলক নিয়ে আলোচনা থাকবে এখানে। তো এই সমস্ত বিষয় আমরা আলোচনা দিয়েই এই চ্যাপ্টারটাকে আলোচনা করব। তো আমি তোমাদের সামনে আসি। আজকে আমরা আলোচনা করব পর্যায়বৃত্ত গতির বেসিক কনসেপশন নিয়ে। আর আলোচনা জুড়ে আমি থাকছি ডক্টর আলিবউদ্দিন, সৈয়দুদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর। চলো দেখি পর্যায়বৃত্ত গতি কাকে বলে। তাহলে পর্যায়বৃত্ত গতি হচ্ছে এক ধরনের ঘূর্ণন গতি। যে ঘূর্ণন গতিতে প্রত্যেকটা ঘূর্ণনের জন্য একই সময় লাগে, সেই গতিটাকে বা সেই গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। তাহলে পিরিয়ডিক মোশন হচ্ছে একটা ঘূর্ণন গতি, কিন্তু ঘূর্ণন গতি থেকে এর ডিফারেন্সটা কোন জায়গায়? ঘূর্ণন গতি যে কোনো সময়ে যে কোনো পথ অতিক্রম করতে পারে, তার মানে তার কৌণিক বেগের মান সুষম না। কিন্তু সুষম কৌণিক বেগে ঘূর্ণনশীল একটা বস্তু তার প্রত্যেকটা ঘূর্ণনের জন্য, যদি এ বিন্দু বলি আমরা, তাহলে এখান থেকে প্রত্যেকটা বিন্দু মানে সব সময় একই সময়ে সে হচ্ছে অতিক্রম করবে, যেটাকে আমরা পর্যায়কাল টি বলে থাকি। এটা পর্যায়কাল। তো এইটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতির উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি যে ঘড়ির কাঁটার গতি, এটা তো ঘূর্ণন গতিও, কিন্তু এটাকে কেন পর্যায়বৃত্ত গতি বলবো? কারণ ঘড়ির কাঁটা সব সময় একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসে। অর্থাৎ যদি সেকেন্ডের কাঁটার কথা বলি, প্রতি 60 সেকেন্ড পর কাঁটাটা হচ্ছে একটা বিন্দুতে ফিরে আসবে। 60 মিনিট পর ফিরে আসে মিনিটের কাঁটা, 12 ঘন্টা পর ফিরে আসে একটা ঘন্টার কাঁটা। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটা যেগুলো আসে সেগুলো নির্দিষ্ট সময় পর পর ওই রাউন্ডটাকে একবার করে পরিভ্রমণ করে। পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু কেউ যদি বলে থাকে আমরা যে ফ্যানের গতি আসলে পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়ে না। কারণ হচ্ছে ফ্যানের গতি কম বেশি হতে পারে, প্রত্যেকটা ঘূর্ণনের জন্য একই সময় লাগতেও পারে, নাও লাগতে পারে। এই জন্য আমরা উদাহরণ হিসাবে ওইটাকে ব্যবহার করতে পারছি না। ঠিক আছে? তাহলে এইরকম যে সমস্ত ঘটনাগুলো নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। নির্দিষ্ট সময় পর পর যে সমস্ত গতির পুনরাবৃত্তি ঘটে সেগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতি হচ্ছে দুই প্রকার। এক নম্বর
স্থানিক পর্যায়বৃত্ত গতি, স্থানিক পর্যায়বৃত্তি অর্থাৎ স্পেশাল পিরিয়ডিসিটি, স্পেশাল পিরিয়ডিসিটি। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের কালিক পর্যায়বৃত্তি। কালিক পর্যায়বৃত্তি এটা হচ্ছে আমাদের টেম্পোরাল পিরিয়ডিসিটি। টেম্পোরাল পিরিয়ডিসিটি। এখন স্থানিক পর্যায়বৃত্তি গতি কাকে বলে? স্থানিক পর্যায়বৃত্তি গতি বলছে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে যদি এইরকম করে কোনো বস্তু থাকে, তাহলে প্রত্যেক দেখা গেল যে x দূরত্ব পরে 1, x দূরত্ব পরে 2, তারপরে আবার x দূরত্ব পরে 3, তার x দূরত্ব পরে 4, এরকমভাবে যদি সিকোয়েন্স মেনটেন করা থাকে দূরত্বের ক্ষেত্রে, তাহলে এইগুলোকে আমরা বলবো কি স্থানিক পর্যায়বৃত্তি। তার নির্দিষ্ট দূরত্ব পর পর যদি কোনো বস্তুর পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেটাকে বলবো আমরা স্থানিক পর্যায়বৃত্তি গতি। এখন এটা কিভাবে বলি? আমরা দেখি যে আমাদের আর্মি ভাইয়েরা যেভাবে প্যারেড করে, প্যারেডের সময় তাদের যে সিকোয়েন্সগুলো থাকে, একজনের সাথে আরেকজনের দূরত্ব কিন্তু সব সময় একই রকম মেনটেন করে তারা। তাহলে এই সুশৃঙ্খল মেনটেন করার দূরত্ব যেটা, সেই দূরত্বটা কিন্তু একটা পর্যায়বৃত্তি, হ্যাঁ, স্থানিক পর্যায়বৃত্তি সেটা। বিদ্যুতের পোল সাধারণত ইলেকট্রিসিটির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী 35 মিটার দূরে দূরে একটা করে পোল থাকে। তাহলে এখান থেকে আবার 35 মিটার দূরে আর একটা পোল, এইভাবে যদি পুনরাবৃত্তি ঘটে নির্দিষ্ট দূরত্ব পরপর, নির্দিষ্ট দূরত্ব পরপর, তখন সেটাকে আমরা বলবো স্থানিক পর্যায়বৃত্তি, স্থানিক পর্যায়বৃত্তি। আর কালিক পর্যায়বৃত্তি কোনটা? নির্দিষ্ট সময় পরপর যেগুলোর পুনরাবৃত্তি ঘটে, সেটা হচ্ছে আমাদের কালিক পর্যায়বৃত্তি। তাহলে কালিক পর্যায়বৃত্তিটা উদাহরণ কী হবে? কালিক পর্যায়বৃত্তির উদাহরণ হচ্ছে আমাদের ঘড়ির মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, পৃথিবীর গতি, 16 ডিসেম্বর, আমাদের 26শে মার্চ, এই সমস্ত দিনগুলি হচ্ছে কি বছরে একবার করে ফিরে আসে। 16 ডিসেম্বর, 26শে মার্চ নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে। 365 দিন পর একবার বিজয় দিবস হয়, 365 দিন পর একবার স্বাধীনতা দিবস হয়। তোমাদের প্রত্যেকের জন্মদিন, সেটা কি কালিক পর্যায়বৃত্তি, 1 বছর পর পর ফিরে আসে এবং এটা কখনোই তোমার হচ্ছে এদিক ওদিক হবে না। তাহলে এটা হলো আমাদের কালিক পর্যায়বৃত্তি গতি, ঠিক আছে। আবার যদি আমরা মিনিটের কাঁটা এই কি সরল দোলকের ক্ষেত্রে দেখি, তাহলে এই পথে চলছে, এটা এ বিন্দু, এটা ও বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দু থেকে যাত্রা করে বি বিন্দু হয়ে আবার এ বিন্দুতে ফিরে আসছে, ও বিন্দু হয়ে আবার ফিরে আসছে। তাহলে প্রত্যেক নির্দিষ্ট সময় অর্থাৎ টি সময় পর ওই ভরটা কি হচ্ছে এ বিন্দুতে ফিরে আসছে। তাহলে নির্দিষ্ট সময় পর পর যদি ফিরে আসে, তাহলে সেটাকে আমরা বলবো কালিক পর্যায়বৃত্তি, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা বলবো কালিক পর্যায়বৃত্তি। এই পর্যায়বৃত্তি গতির বৈশিষ্ট্যটা কি? বলছে এই গতি রৈখিক, বৃত্তীয় বা বদ্ধ হতে পারে। বদ্ধ হতে পারে কীরকম? যেটা রৈখিক হতে পারে, যেমন আমরা কোনো পদার্থের ভিতরে যদি একটা কণার কম্পন দেখি, তাহলে সেই কণাটা দেখা গেল এখান থেকে এই পর্যন্ত এইভাবে কম্পিত হচ্ছে। তাহলে এটা কি? এটা হলো রৈখিক গতি। বৃত্তীয় গতি, এইটা বৃত্তীয় গতি, এটা বৃত্তীয় গতি, বৃত্তের চতুর্দিকে যখন ঘুরতে থাকে। আবার কোনো একটা আবদ্ধ জায়গায় কোনো বস্তু যদি কম্পিত হতে থাকে, তাহলে সেটা হবে কি বদ্ধ পর্যায়বৃত্তি গতি। আর একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা এর 2 নম্বর, যে বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়া করে। সব সময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়া করে বল। তাহলে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত গতির একটা বৈশিষ্ট্য। চলো,
তাহলে এখন আমরা যাব হচ্ছে দোলন গতি কাকে বলে বা সরল ছন্দিত গতি কাকে বলে। তাহলে পর্যায়ভিত্তিক গতি হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসবে, কিন্তু গতির অভিমুখ পরিবর্তন না করে। এখন আমরা দেখি যে সরল ছন্দিত গতি বা দোলন গতি বা স্পন্দন গতি, এইগুলো এটার ইংরেজি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন এটা, আর এটা হচ্ছে ভাইব্রেটিং মোশন। মোশন একই এগুলো। তাহলে এখন এর সংজ্ঞাটা কি হবে? বলছে পর্যায়বৃত্ত গতিতে ছিল যে নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর ফিরে আসবে, এইটা স্পন্দন গতি মানে। কিন্তু পর্যায়বৃত্ত গতিতে বলা হয়েছিল যে অভিমুখ পরিবর্তন না করে, কিন্তু এখানে কি হয়, এখানে অভিমুখের পরিবর্তন ঘটে। বলছে কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু, তার মানে বস্তুটা অবশ্যই পর্যায়বৃত্ত গতির হতে হবে। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি গতির অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গমন করে বা বিপরীত দিকে চলে, তাহলে সেই বস্তুর গতিকে বলবো আমরা সরল দোলন গতি। সরল দোলন গতি। একটু আগে আমরা দেখলাম যে একটা কণা এই বিন্দুতে আসে, এটা এ অবস্থান, এটা বি অবস্থান, এটাকে এই দিকে বল প্রয়োগ করা হলো, বিতে এই কণাটা ধাক্কা খেয়ে আবার এই অবস্থানের দিকে ফিরে আসবে। তাহলে এইটা হলো কি ক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর বিপরীতমুখী। এখন এ বিন্দু থেকে এই কণাটা যে বি বিন্দুতে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে, তাহলে সেইটা হবে তার পূর্ণ কম্পন। তাহলে এই পূর্ণ কম্পনের অবস্থায় সে কি করছে, অর্ধেক পথ যেয়ে আবার সেখান থেকে ফিরে আসছে। যদি আমরা কোনো ইলাস্টিকের উপরে একটা বল বেঁধে এরকম করে ছাড়া নেওয়া করি, তাহলে দেখা যাবে যে সে কিছু দূরে চলে গেল আবার হাতে ফিরে আসলো, কিছু দূরে চলে গেল আবার হাতে ফিরে আসলো, এইভাবে তার আসা যাওয়া যেটা। তাহলে একই পথে যাচ্ছে আসছে, এসে হাত থেকে ছেড়ে দিলাম, ফিরে আবার যখন হাতে আসবে তখন সেটা কি হবে, তখন সেটা তার পূর্ণ কম্পন সম্পন্ন করলো। তাহলে পূর্ণ কম্পন সম্পন্নকালে সে কী করছে, অর্ধদোলন পরে অভিমুখের পরিবর্তন ঘটাচ্ছে। এই জায়গাটায় আমাদের সরল ছন্দিত গতিটা পর্যায়বৃত্ত গতির সঙ্গে একটু পার্থক্য, কিন্তু এরও নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসছে, এরও পর্যায়কাল আছে, এর উপরেও বল প্রয়োগ করতে হয়, এরও স্মরণ ঘটে, সব ঠিক আছে। শুধুমাত্র অভিমুখের বেলায় হচ্ছে আমাদের সরল ছন্দিত গতি আর পর্যায়বৃত্ত গতির মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সরল ছন্দিত গতি বা সরল দোলন গতি। এখন সরল দোলন গতি কোনটা, কাকে বলবো আমরা সরল দোলন গতি? তাহলে ওই যে পদার্থের কণাগুলো যখন এইভাবে সজ্জিত থাকে, যদি আমরা এই দিকে তাপ দিই, হিট এনার্জি, তাহলে কি হবে, এই কণাগুলো উত্তপ্ত হয়ে উত্তেজিত হবে এবং যে এই এ অবস্থানের কণাগুলো বি অবস্থানের কণাগুলিকে ধাক্কা দেবে। ধাক্কা দিলে বি অবস্থানের কণা আবার এ অবস্থানকে ফিরে আসবে, এটা এই দিকে যাবে, এটা আবার এই দিকে আসবে। এইভাবে দেখা গেল যে একটা নির্দিষ্ট অংশের মধ্যে সে কম্পিত হতে থাকছে। অতএব এই কণাগুলোর কম্পন, পদার্থের ভিতরে তার কণাগুলোর কম্পন সরল ছন্দিত স্পন্দন। আমরা যদি সরল দোলকের কথা ভাবি, তাহলে দেখা যাবে যে একটা সরল দোলক নির্দিষ্ট বিন্দু থেকে এখান থেকে অতিক্রম করে সাম্য অবস্থা হয়ে আগের অবস্থায় যাচ্ছে, আবার এইভাবে দুলতে থাকছে। তাহলে নির্দিষ্ট সময় পর পর একটা সরল দোলক যদি আমরা দেখি, তাহলে এই পথে সে চলছে, এই পথে, তো এখান থেকে এই দিকে গেল আবার ফিরে আসলো, এইটা হলো তার একটা দোলনকাল। তাহলে গতিপথের অর্ধেক সময় হচ্ছে এ থেকে বিতে গেল, আর অর্ধেক সময়ে বি থেকে এতে আসছে, সেইটা মিলে হচ্ছে পর্যায়কাল। তাহলে কি অর্ধদোলনকাল একদিকে, বাকি অর্ধেক হচ্ছে বিপরীত দিকে। এই কারণে এই গতিগুলোর নাম হচ্ছে দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন। এটাকে সংক্ষেপে SHM বলা হবে। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন।
সরল ছন্দিত গতি। তো আমরা একটা সরল ছন্দিত গতির চিত্র যদি দেখি তাহলে দেখা যাবে যে এইখান থেকে আমরা একটা শক্ত অবলম্বন থেকে একটা বস্তুকে বেঁধে ঝুলিয়ে দিয়েছিলাম, এটা হলো এ। এইটাকে বলবো আমরা কি, স্টেট অফ ইকুইলিব্রিয়াম, স্টেট অফ ইকুইলিব্রিয়াম। এখন এখান থেকে এই বস্তুটা কখনো এইখানে যাবে, এখান থেকে কখনো বস্তুটা এইখানে আসবে, তাহলে এই বস্তুর গতিপথ হলো এইটা। এ থেকে যেহেতু যাত্রা শুরু করেছে, এখানে সরণ x = 0, এই দিকে যখন যাবে, এ থেকে বি এর দিকে যখন যাবে, সরণের মান বাড়তে থাকবে, তার মানে x ইনক্রিজিং টুয়ার্ডস দ্য বি। কিন্তু এইখানে যেহেতু বস্তুটা থেমে যায়, তাহলে বেগ v = 0, তাহলে যেহেতু শেষ বিন্দুতে বা প্রান্তিক বিন্দুতে যে বেগ 0 হচ্ছে, তাহলে অবশ্যই এই বস্তুটাতে বল বা ত্বরণ প্রযুক্ত আছে এই বরাবর। বলও এইদিকে বিএ বরাবর, ত্বরণও কাজ করবে অবশ্যই বিএ বরাবর। তাহলে এদিকেও ত্বরণ ইনক্রিজ করছে সি এর দিকে, কিন্তু এখানে এসে বেগ 0 হয়ে যাচ্ছে, ফলে ত্বরণ তাদের এই দিকেই কাজ করছে, বল বা ত্বরণ। এই জন্য বলা হয় যে এই গতির ক্ষেত্রে বল বা ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে কাজ করে, বিন্দু অভিমুখে কাজ করে। এখন যত বেশি বল প্রয়োগ করা যাবে, তার ত্বরণ তত বেশি হবে, সরণ তত বেশি হবে। কিন্তু এই ত্বরণ এবং সরণ পরস্পর কি বিপরীতমুখী, কিন্তু সমানুপাতিক, প্রপোর্শনাল। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স বা এ = -kx। এই কে কে বলা হয় বল ধ্রুবক, কে = বল ধ্রুবক। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি যে এ এবং সরণ এবং ত্বরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখন দেখো, আমরা আবার কেন্দ্রমুখী ত্বরণের জন্য কি জানি, যে F = mr⍵²। তাহলে এখানে r মিনস x, তাহলে F = m এ দিক করি আমরা, যেহেতু এর মান আছে আমাদের, তাহলে F = নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে F = ma বা F = -mkx, এটা লিখতে পারি আমরা, -mkx। ঠিক আছে, -mkx এর মান বসিয়ে দিলাম আমরা এটা। এখন যদি আমরা m কে সমান ধ্রুবক বসাই, ধ্রুবক, তাহলে F proportional to -x। তাহলে এই সমীকরণটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণ দুইটা একই, বল এবং ত্বরণ একই বৈশিষ্ট্যে চলে, বল এবং ত্বরণ একই বৈশিষ্ট্যে চলে। এখানেও ত্বরণ proportional to -x, এখানেও বল proportional to -x, তাহলে বল এবং ত্বরণ একই বৈশিষ্ট্যে। তাহলে এর আগে আমরা সরল ছন্দিত গতির যে দুইটা বৈশিষ্ট্য লিখলাম, তার নিচের বৈশিষ্ট্য ছিল বল সবসময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে কাজ করে, তাহলে এটার বেলাতেও তাই দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন এই সমীকরণগুলোকে যদি আমরা দেখি যে F = তাহলে কত দাঁড়ালো, -mkx। ঠিক আছে, তাহলে F = F -mkx, এইটাই যদি হয়, এটা থাকলো, তাহলে আমাদের বলের সমীকরণ যেটা আমরা জানি ত্বরণের বেলায়, সেটা হচ্ছে কত, a = -ω²x। তাহলে এইখানে যদি আমরা ধ্রুবকটাকে কে বলি তাহলে কি হবে, এই ধ্রুবকটাকে যদি কে হিসাবে চিহ্নিত করি তাহলে আমরা কি বলতে পারি, টোটাল ধ্রুবক যেটা, mkx তো না, সরি, a = -ω²x, এইটা। তাহলে এই সমীকরণটা, আর যদি আমরা বলের সমীকরণটা দেখি, তাহলে বল F =
মাইনাস এম কে এক্স। তাহলে এই অংশটুকু এই দুইটা পরস্পর সমান হবে, কারণ এ প্রপোর্শনাল টু এফ, এই দুইটা একই বৈশিষ্ট্যের, অতএব বলের সঙ্গে যে ধ্রুবকটা সেই ধ্রুবকটার সমান একটা ধ্রুবক আমরা পাবো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এম কে। বা এখান থেকে আমরা তাহলে কি পেতে পারি যে ওমেগা সমান 2π/t ইজ ইকুয়াল টু রুট ওভার ওমেগা স্কোয়ার এম। এখানে উল্টিয়ে গেছে আমাদের, ঠিক আছে, নতুন করে দেখি আবার। এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাহলে এই সমীকরণটা আমরা পেলাম। এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স যদি পাই আমরা, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ এফ ইজ ইকুয়াল টু এম এ দেখি, বা এম এ, তাহলে এম ইন্টু এর মান হচ্ছে মাইনাস কে এক্স। দেখি এইটাই আবার দেখি, তাহলে মাইনাস এম কে এক্স, একটা ধ্রুবক পেলাম আমরা এম কে এক্স। আবার এফ ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, এটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এই দুটো সমীকরণকে অ্যানালাইসিস করলে, তাহলে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তাহলে কে বাই এম যদি হয় ওমেগা সমান 2π/t ইজ ইকুয়াল টু, তাহলে রুট ওভার কে বাই এম বা টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার এম বাই কে। এইটা, এই সমীকরণটা হচ্ছে আমাদের পর্যায়কালের রাশিমালা। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের রাশিমালা। তাহলে এই পর্যায়কালের রাশিমালা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, এম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি কে হয় তাহলে হচ্ছে আমাদের এই পর্যায়ে 2π রুট ওভার, এখান থেকে আমরা কম্পাঙ্ক বের করতে পারি যে কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু, তাহলে টোটাল বাই এইটা 1/2π, তাহলে এখান থেকে কম্পাঙ্ক কত হবে এটার, কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1/2π রুট ওভার, এটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কে বাই এম। এটা হলো আমাদের সরল সঞ্চিত গতির কম্পাঙ্কের রাশিমালা, কম্পাঙ্কের রাশিমালা। তাহলে সরল সঞ্চিত গতির ক্ষেত্রে মূল যে বৈশিষ্ট্য, যে সরণ সবসময় বল এবং ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, বল এবং সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এই বিপরীতমুখী এইটার প্রমাণ আমরা পাচ্ছি হলো এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স বা এফ প্রপোর্শনাল টু এক্স। এখন দেখো এইখান থেকে যদি আমরা দেখি যে এক্স ইজ ইকুয়াল টু যেখানে 0, এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে এ ইজ ইকুয়াল টু 0, এফ ইজ ইকুয়াল টু 0। কিন্তু এক্স ইজ ইকুয়াল টু সর্বোচ্চ মান এখান থেকে এই পর্যন্ত যেটা যায়, এইখানে এক্স ইজ ইকুয়াল টু এ অর্থাৎ বিস্তার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ যখন পাবো আমরা, তখন ত্বরণ এ ম্যাক্সিমাম, কারণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এক্সের মান যেখানে সর্বোচ্চ সেখানে হচ্ছে আমাদের ত্বরণের মান সর্বোচ্চ পাবো আমরা। তাহলে এই বিন্দুতে আমাদের ত্বরণ সর্বোচ্চ, সর্বোচ্চ বলতে যেটা বোঝায় যে এদিকে তো নেগেটিভ মান মানে শূন্য, সেটাই হলো তাহলে সর্বোচ্চ মান। তাহলে যত এক্সক এ বিন্দুর দিকে এগিয়ে আসছে, তাহলে সে কী হচ্ছে তত নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভগুলোকে তো ছোটো মান বলবো আমরা। এই কারণেই এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স সমীকরণে এক্সের মান যেখানে 0 সেখানে ত্বরণ হচ্ছে কি 0, ঠিক আছে। ঠিক, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পর্যায়বৃত্ত গতি এক ধরনের ঘূর্ণন গতি, কিন্তু এই ঘূর্ণন গতিটার বৈশিষ্ট্য এটাই যে সে নির্দিষ্ট সময়ে একবার পরিভ্রমণ করে, কিন্তু সকল ঘূর্ণন গতি নির্দিষ্ট সময়ে একবার পরিভ্রমণ করতে পারে না। যার কারণে আমরা বলতে পারি যে সব
সরল ছন্দিত গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি সরল ছন্দিত গতি না। ঠিক আছে, তো এই আমাদের এটাই ছিল বেসিক আলোচনা। এখন এই সরল ছন্দিত গতির ক্ষেত্রে এর পরবর্তী লেকচারে আমি সরণ, ত্বরণ, বেগ, বল, শক্তি এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করে তাদের রাশিমালা প্রতিপাদন দেখাতে সক্ষম হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো।